নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আর এবার চলুন একটু সিনেমা পাড়ায় যাই। একের পর এক অনেক সিনেমা রিলিজ করছেন জানেন, এবং সেই সিনেমাগুলো নিয়ে প্রচুর প্রমোশন হচ্ছে, লোকজন দেখছে, রাজনৈতিক নেতারা টুইট করছেন, কিন্তু টলিপাড়ার যে ডামাডোল, সেই ডামাডোল তো আর মিটছে না। জুলাই মাসের পর আবার অচল অবস্থা এই স্টুডিও পাড়ায়। আর এই সমস্যার সূত্রপাত ছোট পর্দার প্রযোজক পরিচালক সৃজিত রায়কে নিয়ে। এই সমস্যা বেশ কিছুদিনের। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় কিংবা প্রযোজক পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় তারাও এই দীর্ঘ তালিকায় রয়েছেন। এবং খবর এই যে নতুন বছরে এই পরিচালকদের নতুন ছবি আর সিরিজ পরিচালনা শুরু করতে বাধা আসছে। কে দিচ্ছে বাধা? ফেডারেশনের মাথায় কে? অরূপ বাবুর ভাই সৌরভ বাবু। আচমকা ফেডারেশনের তরফ থেকে প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়ে শুটিং বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু সৃজিত বাবুকে, অর্থাৎ এটা সৃজিত মানে আমাদের সেই বিখ্যাত চিত্র পরিচালক সৃজিত নয়, সিরিয়াল পরিচালক সৃজিত রায়কে নাকি সেটুকুও জানানো হয়নি। তার নতুন ধারাবাহিকের সেট তৈরির কাজ বিনা নোটিশে বন্ধ করে দিয়েছে আর্ট সেটিং গিল্ড, অর্থাৎ শিল্প বিভাগ। গিল্ডের আবার আলাদা আলাদা বিভাগ আছে, যেমন আর্ট সেটিং গিল্ড আছে, যেমন রয়েছে মেকআপ ম্যান গিল্ড, যেমন রয়েছে ডিরেক্টর্স গিল্ড, সিনেমাটোগ্রাফার্স গিল্ড। তেমন যারা আর্ট সেটিং, যারা সেট নির্মাণ করেন, ধরুন আমি যেই সেটে দাঁড়িয়ে রয়েছি, এটাও একটি আর্ট সেটিং এর যারা কাজ করেন তারাই নির্মাণ করেছেন। সেই আর্ট সেটিং গিল্ড হঠাৎ করে ধারাবাহিকের সেট নির্মাণ বন্ধ করে দিয়েছে। যদিও ফেডারেশন বলছে আলোচনা চলছে। একটি সিরিয়াল বন্ধ হওয়া মানে 300-400 জন কলাকুশলী তাদের পেটে লাথি মারা, তাদের অন্য সংস্থান নিয়ে ছিনিমিনি খেলা। রাজনীতির জন্য স্বরূপবাবু নিজের পজিশন টিকিয়ে রাখবেন বলে 300-400 জন কলাকুশলীর অন্য সংস্থান নিয়ে টানাটানি করছেন। সৃজিত বাবু কি বলছেন শুনুন। আমি এটা গোটা সিরিজ বানিয়েছি, যেটা 14 ফেব্রুয়ারি হয়েছে, রিলিজ করবে। তারপর মহালয়া করেছি জি বাংলার। আমি আমার আর একটা পরিণীতা বলে একটা সিরিয়াল লঞ্চ করে গেছে, তখন তো কেউ আটকায়নি। আজ হঠাৎ করে সেটের কাজ আটকে দেওয়ার মানেটা আমার কাছে কোনো ক্লিয়ার নয়। মানে এতদিন কি তাহলে মানে যে আটকেছেন বা যিনি, আমি জানি না মানে কে করছেন, হঠাৎ করে তার কি হলো। আমার একজনের সঙ্গেই কথা হয়েছে, আর্ট সেটিং গিল্ডের প্রেসিডেন্ট, তিনি যেটা বলেছেন যে আমি ফেডারেশন বিরোধী কথা বলছি, তিনি দেখেছেন। তো তিনি কোথায় দেখেছেন সেই ডকুমেন্টসটা আমাকে দিয়ে দিক, আমি মানবো। সেটা কেউ দিতে পারছে না, এখনো অবধি দিতে পারিনি কেউ। যে আমরা কালকে অবধি অপেক্ষা করব সবাই মিলে, তারপর অ্যাসোসিয়েশন যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমাদের সকলের হবে। কেউ কিছুর বিরোধিতা করলে কিংবা বিরোধিতার স্বরে কথা বললে তার কাজ বন্ধ করে দেওয়া যায়? এ কোন নিয়ম? হিটলার করতো জার্মানিতে, এই দেশেও কেউ কেউ করে। কিছু কিছু নেতারা কিছু কিছু রাজ্যে এমন হয়, প্রতিবাদী মাওবাদী হতে বাধ্য হয়। তবে এ কি শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশের মতো কথা? সৃজিত রায় আদৌ টেকনিশিয়ান গিল্ড কিংবা ফেডারেশন সম্বন্ধে বিরোধিতার কথা বলেছেন কিনা তা প্রমাণিত নয়। কে বলল, কাকে বলল, কান নিয়ে গেছে, আর তার সাথে তুমি কাকের পেছনে ছুটবে? এ যুক্তি দাঁড়ায় না। আর এই সমস্যাও আজ নতুন নয়। গত বছর জুন মাসে আপনাদের নিশ্চয়ই মনে আছে টালিগঞ্জ পাড়ায় কি সমস্যাটাই না হয়েছিল। সৃজিত রায়ের সমস্যার সমাধান করতে আজ মঙ্গলবার দাসানি 2-তে উপস্থিত হন ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেশনা রায়, তৃণমূল কংগ্রেসের খুব কাছের লোক, আবার সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজ চক্রবর্তী, আবার তৃণমূল কংগ্রেসের কাছের লোক পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য সহ গিল্ডের পরিচালক সদস্যরা। তারা কি বলছেন এক এক করে সব শুনবো। প্রথমে পরমব্রতর বক্তব্য। কাউকে না জানিয়ে, কিচ্ছু না জানিয়ে, কোনো খবর না দিয়ে একদিন সকাল থেকে একটি গিল্ড ফেডারেশনের নির্দেশে তারা কর্মবিরতিতে চলে গেছে, কেউ আসেনি। এবার এখানে সৃজিত আজকে যে কটি সিরিয়াল করে তার সঙ্গে কিন্তু 300-400 টেকনিশিয়ান কলাকুশলীরাই জড়িয়ে আছে। তো যে ফেডারেশন বলছেন তারা কলাকুশলীদের কথা ভেবে নাকি তারা এই কর্মবিরতি করছেন, বা তারা নাকি আমরা নাকি তাদের বিরুদ্ধে কথা বলেছি, সেই 300-400 লোকের কি হবে? ঠিক, যদি আজকে সৃজিতের বিরুদ্ধে বারবার এরকম জিনিসটা করা হয়, বা আমরা যখন কাজ করি আমাদের ইউনিটে 100-150 জন করে মানুষ কাজ করেন, কখনো 70, কখনো 150। হ্যাঁ, তো আমাদের প্রত্যেকের কাজ যদি বিঘ্ন ঘটানো হয় তাহলে ক্ষতিটা কার হচ্ছে? আজকে যদি এক এক করে এরকম প্রত্যেকের এগেনস্টে এভাবে এই অসহযোগিতা করা হয়,
তাহলে আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে ধরুন চলিতে থাকবে সকলে, দরকার নেই বাবা আমার এখানে কাজ করার, তাতে ক্ষতিটা কার? এটা আমি এই এই প্রশ্নটা কিন্তু শুধু আপনাদের কাছে না, দর্শকদের কাছে না, আমি কিন্তু রাখতে চাই আমার কলাকুশলী ভাই বোনদের কাছে, সেই টেকনিশিয়ানদের যাদের দোহাই দিয়ে বারবার এই জিনিসটা করা হচ্ছে। গত কয়েকদিন ধরেই নানান সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। আমরা মানে শুধু ডিরেক্টর না, কলাকুশলীরাও হয়েছি, কারণ আমাদের অনেক ক্ষেত্রেই কাজ করতে দেওয়া হচ্ছে না। কী কারণে সেটা সুস্পষ্টভাবে কেউ আমাদের জানায়নি। আমাদের কাছে কোনো লিখিত নোটিশ বা কোনো চিঠি কিচ্ছু নেই। এটা বারবার হচ্ছে, এটা বহুবার হচ্ছে। এই 1 মাসের মধ্যেই বলা যেতে পারে 15 দিনের মধ্যে 3 জনের কাজ আটকানো হয়েছে। আজকে আরও অনেকেই আমরা আছি, তাদের কাজও আটকানো হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। এবং এইটা কোনো পরিস্থিতি নয়। এই রকমভাবে আমরা কাজ করাটা সত্যি খুবই দুঃখজনক এবং খুবই ডিফিকাল্ট। আমরা যেটা জানতে চাই যে কেন এটা বন্ধ করা হচ্ছে। মানে সৃজিতের দোষটা কি? সৃজিত যদি কোনো সংগঠন বিরোধী কাজ করে থাকেন, উনি তো বারবার বলেছেন যে তাহলে এসে প্রমাণ দিন যে আমি কি সংগঠন বিরোধী কাজ করেছি। যদি কোনো সংগঠন বিরোধী কাজ করে থাকি, ও তো এটাও বলেছে যে ও ক্ষমা চাইতেও রাজি আছে। আর যদি কেউ প্রমাণ না দিতে পারে, তাহলে ওর অ্যাপিল হচ্ছে এবং আমাদের অ্যাপিল হচ্ছে যে যদি প্রমাণ না থাকে এবং একটা মিথ্যে কথার ভিত্তিতে একটা কাজ বন্ধ করে দেওয়া, এটা তো ঠিক নয়। এবং আমরা অ্যাপিল করছি যে তারা কাজে যোগ দেবেন এবং আমরা আশা করছি যে তারা কালকে কাজে যোগ দেবেন। সঙ্গে যে ফেডারেশনের সমস্যা রয়েছে, এই সমস্যা গত বছর জুলাই মাস থেকে প্রথম শুরু হয়। কেউ কেউ বলছেন এটা ইগোর লড়াই। আরে ইগোর লড়াই হোক নাকি অন্য কিছুর লড়াই হোক, এতে কিন্তু পেট পুড়ছে কলাকুশলীদের। কলাকুশলীরা লাখ লাখ টাকা মাইনের পান না, সিনেমা থেকে কামানো না, তারা পার ডে পান, একেবারে দিনমজুরির মতো। ফেডারেশনের যিনি সভাপতি স্বরূপ বিশ্বাস সেই সময়ের অভিযোগ করেছিলেন যে পরিচালক রাহুল মুখোপাধ্যায় সংগঠনকে না জানিয়ে বাংলাদেশে কাজ করেছিলেন। আমাদের প্রশ্ন, আমি সংগঠন করি বলে আমি সংগঠনের বাইরে কাজ করতে পারবো না? সংগঠন কি তাহলে রাহুল মুখোপাধ্যায় এবং বাকি পরিচালকদের অন্য সংস্থানের দায়িত্বটা নেবেন? মানে যখন রাহুল মুখোপাধ্যায় কিংবা অন্য পরিচালকরা সংগঠনের ছবি করবেন না কিংবা সিনেমা বানাবেন না, তখন সংগঠন প্রতি মাসে তার বাড়ি চালাবার জন্য, তার চাল কেনা, ডাল কেনা, আনাজ কেনার জন্য একটা ব্ল্যাঙ্ক চেক, একটা ব্ল্যাঙ্ক দরকার না, একটা চেক দিয়ে যাবেন, টাকা পয়সা দিয়ে যাবেন না তো। আমি সংগঠনের মেম্বার, তাই সংগঠন ছাড়া আমি বাইরে কাজ করতে পারবো না, এটা আবার কি নিয়ম? আসলে এর পেছনে একটা বিরাট অসাধু চক্র আছে, সে গল্প না হয় আরেকদিন হবে। কিভাবে গিল্ড ইচ্ছে করে শিফট বাড়িয়ে প্রয়োজনের থেকে বেশি লোকবল নিয়ে বাজেট ফুলিয়ে ফাঁপিয়ে দেয়। এমনি বাংলা ছবির বাজেট এমন, যা বাজেট হয় তা তুলতে পারে না, তার উপর আবার শাসক দলের দাদাগিরিও রয়েছে। সে গল্প অনেক দিন হবে, অন্য একদিন নিশ্চয়ই করব। তবে প্রতিবাদ জানিয়েছিলেন সেবার পরিচালকদের একাংশ, বলেছিলেন এই সাসপেনশন ভুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন তারা, কমিটি গঠন করা হয়। পরিচালক গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সাংসদ অভিনেতা দেব, মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, তারা সবাই ছিলেন এই কমিটিতে। ঠিক হয় কমিটি গড়ার 3 মাসের মধ্যে যে কোনো সমাধান খুঁজতে হবে। গিল্ডের অভিযোগ সেই কমিটির নাকি কোনো স্বাধীনতাই নেই। মানে মুখ্যমন্ত্রীর বাণী দিয়েও কমিটি, তার স্বাধীনতা নেই। কমিটির কাছে মেল পাঠিয়েও কোনো উত্তর মেলেনি। সেই পর্ব চলাকালীনই আবারও নতুন সমস্যা। মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি বানাচ্ছেন, কমিটিতে রাজ্যের 2 মন্ত্রী রয়েছেন, কলাকুশলীরা রয়েছে, গৌতম ঘোষের মতো সিনিয়র ডিরেক্টর রয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো সুপারস্টার মেগাস্টাররা রয়েছে, যারা এককালে ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে এলো। তাদের স্বাধীনতা নেই, এ আবার কিরকম বক্তব্য? কুণাল ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কুণাল ঘোষ এই সমস্ত কিছু নিয়ে কি বলছেন শুনুন। আর ওটা তো সেই শিল্পের সমস্যা, ওই শিল্পের সমস্যা। ওখানে যারা আছেন, যারা ওই ধরনের সংগঠনগুলির সঙ্গে যুক্ত, তারাও দায়িত্বশীল। যারা ছবি তৈরি করেন প্রত্যেকেই দায়িত্বশীল। কোনো বিষয় যদি কোনো নিয়ম নীতি রীতি নিয়ে কোনো মতপার্থক্য থাকে, তারা আলোচনা করে মিটিয়ে নেবেন। আপাতত আগামীকাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে পরিচালকদের পক্ষ থেকে। সমস্যা সমাধান না হলে শুটিং পাড়ায় অচলাবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা আবার একবার হচ্ছে।
প্রশ্ন হচ্ছে এই অচলাবস্থা হলে কার ভালো হবে? কারণ না। দেখুন, আমজনতা 100, 200, 300 টাকা দিয়ে টিকিট কাটবে, সিনেমা দেখবে, বাড়ি যাবে, ইন্টারভেলে উঠে গিয়ে পপকর্ন খাবে। সেই পপকর্ন এবং কোল্ড ড্রিঙ্ক যদি মাল্টিপ্লেক্স থেকে দেখে, বাইরের থেকে 10 ডবল টাকা দিয়ে খাবে। ফায়দা হবে মাল্টিপ্লেক্স চেনের, পরিচালকের নয়। কিন্তু সমস্যা হচ্ছে এই যে কলাকুশলীরা যারা এই শুটিংয়ের সঙ্গে জড়িত থাকেন, যারা সিরিয়ালের শুটিংয়ের সঙ্গে জড়িত থাকেন, যারা সিনেমার শুটিংয়ের সঙ্গে জড়িত থাকেন, যারা ওই দেহাড়ি কিংবা দৈনিক ওয়েজেস পান, তাদের সমস্যা হবে, তাদের বেশ সমস্যা হবে, তাদের পরিবার চালাতে সমস্যা হবে। এবং কিছু কিছু পরিচালক যারা এখান থেকে তাদের অন্য সংস্থান করেন, তাদেরও সমস্যা হবে। ফেডারেশন কি পারবে দায়িত্ব নিতে এতগুলো কলাকুশলীর অন্য সংস্থানের? কিংবা ফেডারেশন যখন বলে যে ফেডারেশনকে না জানিয়ে কোনো ডিরেক্টর, কোনো টেকনিশিয়ান বাইরে কাজ করতে পারবে না, তখন ফেডারেশন যে সময় সে কাজ করে না সেই সময় তার বাড়ির দায়িত্বভার নেবে? অর্থাৎ সেই সময় তার বাড়িতে কিভাবে চালটা, ডালটা, আনাজটা আসবে তার দায়িত্ব নেবে? তো বোধহয় নয়, কোনো ফেডারেশনই তা নেয় না। ফেডারেশন গড়া হয়েছিল ওয়ার্কারদের, টেকনিশিয়ানদের ন্যূনতম যে রাইট, অধিকার, সেই অধিকারগুলো রক্ষা করার জন্য, দাদাগিরি করার জন্য নয়। কোন প্রযোজক কতজনকে নিয়ে ছবি বানাবেন সেটা ঠিক করার জন্য ফেডারেশন গড়া হয়নি। কেউ যাতে এক্সপ্লয়েট না হয়, কেউ যাতে চিটেড না হয়, প্রতারিত না হয়, সেইটা ছিল ফেডারেশনের কাজ, সেইটা ছিল ফেডারেশনের দায়িত্ব। কিন্তু ফেডারেশন এখন হয়ে গেছে নিয়ন্ত্রক সংগঠন। মুখ্যমন্ত্রী বলার পর, কমিটি গড়ে দেওয়ার পর ফেডারেশন বলে সেই কমিটির স্বাধীনতা নেই। সেই কমিটিতে আবার দুজন মন্ত্রী রয়েছেন রাজ্যের, সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন, গৌতম ঘোষের মতো বিশ্ববিখ্যাত ফিল্ম মেকার রয়েছেন, তাদের স্বাধীনতা নেই। তাহলে স্বাধীনতা কাদের? শাসক দলের দাদাদের? এই ফেডারেশন কি বকলমে তৃণমূল কংগ্রেসের টলিপাড়ার সংগঠন? এই প্রশ্ন তুলে পরের টপিকে যাচ্ছি, কারণ পরের টপিক আবার, বিশ্বাস করুন, শিল্প নিয়ে। এই সিনেমাটাও একটা শিল্প। এই সিনেমা শিল্পতে লগ্নি টানতে চাইছে এই রাজ্যের সরকার। ট্যুরিজমের মতো সিনেমা আর্টস, এতেও লগ্নি টানতে চাইছে। তাই তো আগামীকাল থেকে বসবে, 5 তারিখ থেকে বসবে বিজিবিএস লগ্নির খোঁজে। এই যে লগ্নির খোঁজে লেখা আছে, দেখুন আমার পেছনেই লেখা আছে লগ্নির খোঁজে। এই লগ্নি তাহলে আসবে কি করে যদি এই দাদাগিরিগুলো থাকে? বিজিবিএস হবে কাল থেকে, অর্থাৎ গ্লোবাল বিজনেস সামিট, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন সামিট স্থল, কিংবা যেখানে এই সামিট বসবে সেই সামিট ঘুরে দেখলেন। এক্সক্লুসিভ কভারেজ বিজিবিএস এর মঞ্চ থেকে করে এনেছে আমার সহকর্মী রণজয় মুখোপাধ্যায়। রণজয়ের সেই বক্তব্য দেখব। 5 এবং 6 তারিখ এই দুদিন ফেব্রুয়ারি মাসের প্রথমেই এই বিজিবিএস, এবং এই সেই মঞ্চ যেখানে সামিল হবেন দেশ বিদেশের প্রথিতযশা শিল্পপতিরা, বড় বড় সমস্ত ব্র্যান্ডিং কোম্পানি দেশ বিদেশের, তারাও আসছেন এবারের বিজিবিএসে। এবং এই সেই মঞ্চ যেখানে সামিল হবেন মুকেশ আম্বানি থেকে শুরু করে, গোয়েঙ্কা থেকে শুরু করে, নেউটিয়া বা অন্যান্য শিল্পপতিরা। এখান থেকেই তারা তাদের বিনিয়োগ বার্তা রাখবেন। অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মূল অনুষ্ঠানে থাকবেন অর্থনৈতিক উপদেষ্টা রাজ্যের অমিত মিত্র, অন্যান্য মন্ত্রীরা থাকবেন। এবং এখান থেকেই প্রায় 4 লক্ষ কোটি টাকার এবারের পশ্চিমবঙ্গের যে বিনিয়োগের সম্ভাবনা মনে করা হচ্ছে নবান্নের তরফ থেকে, সেই সম্ভাবনার কথা এখান থেকেই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের এই মূল মঞ্চ থেকেই ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, রণজয় খুব সুন্দরভাবে বিজিবিএস এর স্টেজটা দেখালো। এক কথায় বলতে গেলে তো স্টেজ ইজ সেট। মুকেশ আম্বানি আসবেন, 200-র মতো লগ্নিকারীরা আসবেন। তাতে হবেটা কি? 7 বার বিজিবিএস হলোটা কি তাতে? মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিজিবিএস এর সামিট স্থল ঘুরে দেখার পর কি বললেন শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য।
এটা খুব ইউনিক। আমাদের এখানে প্রায় 40টা কান্ট্রি আসছে, তার মধ্যে 40টা কান্ট্রি আসছে, তার মধ্যে 20 হচ্ছে পার্টনার কান্ট্রি, এবং 40টা কান্ট্রি প্রায় 200 ফরেন ডেলিগেটস দে আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। ইটস এ ইউনিক টাইপ অফ প্রোগ্রাম। এখনো পর্যন্ত যেটা ঠিক আছে, আমি জানি না দিল্লির কিছু প্রবলেম আছে কিনা। ভুটানের প্রাইম মিনিস্টার তো অক্টোবর মাসেই আমাকে কনফার্ম করেছিলেন, আর হেমন্ত সোরেনও কনফার্ম করেছেন, মুকেশ আম্বানিও আসবে, সজ্জন জিন্দালরাও আসবে, আর আমাদের এখানে সমস্ত ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ অল আর, তারা সকলেই আসছে, সকলেই থাকে যারা প্রতি বছর থাকে, তাছাড়াও এক্সট্রা অনেক আসে। मेरे को पास कुछ कुछ इन्फॉर्मेशन आ रहा है कि दिल्ली का साथ कुछ हो रहा है, हमको पता नहीं है, लेकिन मैं चाहती हूँ कि उन्होंने आए, कि वो तो बांग्ला का बॉर्डर है। वी मस्ट डेवलप आवर रिलेशन बिटवीन द इंडिया एंड अदर adjacent countries which are helpful for the country. বেশ, ঠিক। আমরা আমাদের নেবারিং কান্ট্রিজের সাথে ভালো সম্পর্ক তো করবোই, কিন্তু সাথে আবার ফিরে যাই যে বিজিবিএস এই লগ্নির খোঁজ, এই লগ্নির খোঁজ কি আদৌ হচ্ছে? কারণ লগ্নি কি আমরা পাবো? হতে পারে কি হলো? রণজয় মুখোপাধ্যায় আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে। রণজয়, ফ্যান্টাস্টিক শো, খুব ভালো কাভারেজ সামিট স্থলের, কিন্তু প্রশ্নটা একটাই দাঁড়িয়ে রয়েছে, 7 বারে নির্যাস শূন্য, অষ্টম বারেও কি সেই শূন্যই হবে, নাকি এবার সত্যি লগ্নি বলে কিছু হবে? দেখো, যে বিষয়টা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আইটির ক্ষেত্রে বিরাট ভাবে ডেভেলপমেন্ট হয়েছে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জানিয়েছেন। এবং দেখো, এবারের যে বিজিবিএস বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট অষ্টমবারের জন্য, সেখানে ইলমাস কিন্তু সব থেকে বড়, আমার যেটা মনে হচ্ছে এখনো পর্যন্ত, যে সেখানে আইটি একটা বড় জায়গায় যাবে, আইটি এক্সপেনশনের ক্ষেত্রে বেঙ্গল, এবং সেখানে সিলিকন হাব তৈরি হচ্ছে, 200 একরের মতো জমি দেওয়া হয়েছে, 75,000-এর বেশি এমপ্লয়মেন্ট হবে, এমপ্লয়মেন্ট জেনারেট হবে, এবং সেখানে প্রায় 27,000 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট বিনিয়োগের সম্ভাবনা থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে যখন আজকে সারা বিশ্ব জুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে এগিয়ে যাচ্ছে, যে রকেট গতিতে এগিয়ে যাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গেও কিন্তু এই বিষয়টা দেশের মানচিত্রের ক্ষেত্রে, আইটির ক্ষেত্রে অত্যন্ত অভাবনীয় সাফল্য আনতে পারে। এবার সেটা কতটা এক্সিকিউটেড হতে পারে সেটা অবশ্যই সময় বলবে। দেশ বিদেশের যারা শিল্পপতি থাকবেন তারা উপস্থিত থাকবেন, এবং তাদের তরফ থেকে বার্তা থাকবে। প্রখ্যাত শিল্পপতিরা থাকছেন সজ্জন জিন্দাল থাকছেন মুকেশ আম্বানি, এবং এই রাজ্যের যারা থাকছেন হর্ষ নেওয়াটিয়া থেকে শুরু করে গোয়েঙ্কা, তারাও থাকছেন, তারাও আসবেন এই শিল্প সম্মেলনে, তারা আসবেন। এবং তুমি দেখো যে আরো একটা বিষয়, যেরকম বড় শিল্প মানে স্টিলের যে ক্ষেত্রে ডেভেলপমেন্ট, সেখানেও কিন্তু এবারে বেশ কিছু আলোকপাত হতে পারে। স্টিল এবং এই যে নামগুলো তুমি বললে, তার ক্ষেত্রে দুটো প্রশ্ন ওঠে। এক হচ্ছে, মুকেশ আম্বানি এই তো প্রথমবার নয়, মুকেশ আম্বানি এর আগেও এসেছিলেন, সঞ্জীব গোয়েঙ্কাও প্রায় অনেকবারই আসেন, এই কলকাতার মানুষ তিনি। একাধিক শিল্পপতি রিপিটে আসছেন, অর্থাৎ সেকেন্ড কিংবা থার্ড টাইম অ্যাটেন্ড করবেন বিজিবিএস। এর আগেও এসছিলেন, শিল্প করবেন বলেছিলেন, করেননি, কথাবার্তা হয়ে থাকলেও সেটা এগোয়নি। আমাদের বাংলার মহারাজ দাদা শালবনীতে একটা স্টিল প্ল্যান্ট করার কথা বলেছিলেন, সেই স্টিল প্ল্যান্ট আদৌ হবে কি হবে না আমরা জানি না। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে বিরোধীরা বলছে যে এত টাকা খরচা করে বিজিবিএস একটা লস মেকিং ভেঞ্চার, এলএমভি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্টের কথা তো বলেন, কিন্তু একটা কানাকড়িও ইনভেস্টমেন্ট হয় না। সত্যি তো বিরোধীদের অভিযোগের মধ্যে কিছুটা হলেও তো সাবস্টেন্স রয়েছে। 7 বছরে পেলাম কি রণজয়? দেখো, বিরোধীদের এই অভিযোগ রয়েছে, বিরোধীদের অভিযোগ থাকবে, এবং সেই জায়গা থেকে রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে মানচিত্র, সেইখানে যে একদম ক্রিম যেই জায়গাগুলো শিল্পপতিরা অনেক সময় চেয়ে থাকেন, সেই জায়গাগুলো কিন্তু রাজ্য দিতে পারে না। তার কারণ যদি তুমি দেখো ইলমাস, তাহলে তৃণমূল কংগ্রেসের একদম তাদের যে ইস্তাহার বলো বা তাদের যে রাজনীতির যে আদর্শ নীতি, সেই জায়গায় তোমায় পৌঁছতে হবে। অর্থাৎ জোর করে জমি দখল নয়, তার কারণ হচ্ছে সিঙ্গুর নন্দীগ্রামের ওপর দিয়েই
তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কুর্সিতে বসেছেন এবং সেইখানে জোর করে জমি অধিগ্রহণের পুরো সম্পূর্ণভাবে 360 ডিগ্রি বিপরীতে চলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই জায়গা থেকে ল্যান্ড ব্যাংক এবং তুমি যেটা বললে যে শিল্প স্থাপনের ক্ষেত্রে রাজ্য সরকার বারংবার ল্যান্ড ব্যাংকের কথা বলছে, রাজ্য সরকার বলছে শিল্প বান্ধব ভাবমূর্তি, এমনকি আমাদের রাজ্যে কোনো রকম বন্ধ বা স্ট্রাইক হয় না, এমনকি ওয়ান উইন্ডো সিস্টেমের কথা বলা হচ্ছে যাতে সমস্ত কিছু সবুজ সংকেত পেতে বেশি যাতে তাদের যারা শিল্পপতি বা পুঁজিপতি যারা রয়েছেন তাদের বেশি সময় অপচয় করতে না হয়। এই বিষয়গুলো রাজ্য সরকার কিন্তু শিল্পপতিদের কাছে একদম প্রথম থেকেই রাখছে, কিন্তু সেখানে বিভিন্ন ক্ষেত্রেই যেটা পিছিয়ে যান শিল্পপতিরা সেখানে হচ্ছে জমি সমস্যার কারণে। তারা যেখানে জমি চান সেখানে তারা জমি পান না। রাজ্যের শহর এই কলকাতা জমি থেকে সমস্যা অদূরে নিয়ে আমাদের দুর্গাপুরে একদম আছে, হাতে আসানসোলে হাতে আছে, গরম একটা এক্সাম্পল রয়েছে, ইনফোসিস, উইপ্রো এবং ইনফোসিস। ইনফোসিস বাম জামানার ঠিক শেষের দিকে প্রথম জমি চেয়েছিল, জমি দেওয়াও হয়েছিল, জমি নিয়ে বাম সরকারের সঙ্গে প্রথম বিবাদ হয়, তারপর তৃণমূল কংগ্রেসের সরকারের সঙ্গেও বিবাদ হয়, যেখানে জমি চাইছি সেখানে জমি পাচ্ছি না। নারায়ণ মূর্তি একটা সময় বলেছিলেন দেখতে হবে কি করব ভাববো। তারপর এত বছর কেটে গেল, প্রায় 14-15 বছর পর, প্রায় 2 দশক, অ্যাকচুয়ালি 2 দশক পর এই 2024-এর শেষে গিয়ে উদ্বোধন হলো ইনফোসিসের। এবং ইনফোসিসের উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকে নাম করে বলছেন যেন কোনো ঝামেলা না হয়। তোমার নিশ্চয়ই মনে আছে, রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বৈদিক ভিলেজে কেন তারা জমি ছেড়ে চলে এলো, কেন ইনফোসিসের বিরুদ্ধে সমস্যার কথা তৈরি হয়েছিল এবং কেন হাতিশালায় সেই ইনফোসিসের গোটা সেটেলমেন্টটা চলে গেল, হাব চলে গেল। এই কোথাও মানুষ বলছে যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ যে সেখানে ব্যবসা হয় না, এবং এই পথ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় টাটা কোম্পানির সঙ্গে তার আন্দোলন, তার বিবাদ, সেই বিবাদ থেকে। রণজয়। হ্যাঁ দেখো, অবশ্যই টাটা সিঙ্গুর এবং সেই জায়গা থেকে ন্যানো পশ্চিমবঙ্গে হলো না, এটা অবশ্যই পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে একটা বড়সড় ধাক্কা ইলমাস। কিন্তু যখন শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে এবং সেখানে কোনো রকমভাবেই জমি অধিগ্রহণ জোর করে সেটা সম্ভব হবে না, ফোর্সিবলি জবরদখল মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি বিরুদ্ধে, এবং কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন শাসনকালে, তার শাসনকালে জোর করে কোনো অবস্থাতেই যে কোনো কন্ডিশনে শিল্পপতিরা যেই কন্ডিশনে দিক না কেন রাজ্য সরকারকে, এই জায়গায় যে তারা নমনীয় হবে না এটা জলের মতো পরিষ্কার। এবং তুমি যে বিষয়টা বললে, ইনফোসিসের যখন দ্বিতীয় ক্যাম্পাস যখন উদ্বোধন করলেন বছর শেষে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় ইনফোসিসের মঞ্চে দাঁড়িয়ে শওকত মোল্লাকে তিনি বললেন যাতে এখানে কোনো রকম ডিস্টার্ব না হয়, বিরক্ত করা না হয়। তাহলে এই জায়গায় শিল্পপতি, বিশেষত বড় বা মাঝারি শিল্পপতিদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হতে হয় ইলমাস, যে স্থানীয় যারা নেতৃত্ব থাকেন শাসক দল তৃণমূল কংগ্রেসের, তাদের যে চাহিদা থাকে পুঁজিপতিদের কাছে, শিল্পপতিদের কাছে যে চাহিদা থাকে, সেই চাহিদা তাদের মিট আপ করতে হয়। যদি মিট আপ করতে তারা না পারেন তাহলে কিন্তু তাদের অস্তিত্ব সংকট হয়। এমনকি সেখানে তারা শিল্প এস্টাবলিশমেন্ট করতে কতটা সমর্থ হবেন কি হবেন না সেটা নির্ভর করে স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের অঙ্গুলি হেলনে, অর্থাৎ তাদেরকে তুষ্ট রাখতে হবে। দেখো, দলনেত্রী হিসেবে বা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনিক প্রধান হিসেবে তিনি বার্তা দিয়েছেন যাতে কোনো রকমভাবে এরকম জোর জুলুম শিল্পপতিদের উপর না করা হয়, এবং সেই জায়গা থেকেই শিল্প বান্ধব ভাবমূর্তি তৈরি করা, যেটা রাজ্যের মূল উদ্দেশ্য। কিন্তু সেটা কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে সেটা কোনো ক্ষেত্রে কিন্তু সেটা মানা হয় না। যারা আঞ্চলিক নেতৃত্ব থাকেন তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করেন শিল্পপতি উদ্যোগপতিদের উপরে। একেবারে ধন্যবাদ রণজয় মুখোপাধ্যায়, আমার সহকর্মী এতক্ষণ ছিলেন নিউজরুম থেকে। ধন্যবাদ রণজয়, আমার সময় একেবারেই সংক্ষিপ্ত, একেবারে শেষ লহমায় চলে এসেছি। আগামীকাল থেকে বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলন শুরু হবে, বা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। এনকেটিভি বাংলায় সমস্ত আপডেট পাবেন এই সামিটের। কিন্তু একটা বড় প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরও আমরা খোঁজার চেষ্টা করছি। লগ্নির খোঁজে যে সামিট হচ্ছে সেখান থেকে লগ্নি কি আদৌ আসবে? ঠিক কোন কোন কারণে লগ্নি আসে না বাংলায়? একটা সময় ছিল যখন বাংলা প্রোডাকশনে গোটা পৃথিবীর 3/4 কটন প্রোডাকশনে সাপ্লায়ার্স ছিল, এখানে প্রোডাকশন হতো। বাংলার অর্থনীতি, ভারতের অর্থনীতি সেই সময় এমন জায়গায় ছিল যে এখন যারা গ্লোবাল ইকোনমিক লিডার্স তারাও কল্পনা করতে পারে না। সেই বাংলার হলো কি, কেন হলো? চাক্কা জাম, লকআউটের রাজনীতি যা বাম জামানায় দেখলাম, নাকি বাহুবল এবং লাগাম ছাড়া রাজনীতি যা ইদানিং দেখছি? কোন কারণে বাংলায় শিল্প আসে না? তার পেছনে রাজনীতির কতটা হাত রয়েছে?
এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তবে আপাতত এই খবরটাই জানিয়ে রাখি যে আগামীকাল থেকে 5ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। আশার আলো দেখছি আমরা যে কিছু লগ্নি এলেও আসতে পারে। আপাতত গ্রাউন্ড রিপোর্ট এই পর্যন্তই। দেশের, রাজ্যের, আমার আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রতিদিন সন্ধ্যে 7টায় থাকবো আমি এনকেটিভি বাংলায়, কারণ এখানে কথা হবে শিরদাঁড়া সোজা রেখে। জয় হিন্দ।